কর্মবিরতি প্রত্যাহার করে সড়কে ফিরেছে পুলিশ। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এর ফলে এক সপ্তাহ পর শিক্ষার্থী স্বেচ্ছাসেবকদের কাছ থেকে সড়কের দায়িত্ব বুঝে নিচ্ছে ট্রাফিক পুলিশের সদস্যরা। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়েব হাসান সোমবার থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন। পুলিশ বাহিনীতে সংস্কারের আশ্বাসে কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন বলে জানান তারা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশ কিছু দাবিতে ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। এর আগে রোববার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টির কার্যক্রম শুরু হয়েছে। সড়কে ট্রাফিক পুলিশের কর্মতৎপরতা নিয়ে জানাতে রাজধানী বিজয় সরণি থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাজমুল সাইদ। নাজমুল, ট্রাফিক পুলিশরা তাদের কর্মে ফিরেছেন, তারা কি অনেকদিন পর ফিরলেন, বেশ কিছুদিন বিরতি দিয়ে তারা তাদের ট্রাফিক ব্যবস্থাপনা কিরকম সামলাচ্ছেন, কি দেখছেন তাদের তৎপরতা? দীর্ঘ ৮ দিন পর আসলে পুলিশের যে ট্রাফিক পুলিশের সদস্য তারা মাঠে নেমেছে এবং সড়কের দায়িত্ব বুঝে নিয়েছে। আমরা বেশ কিছু এলাকা ঘুরে দেখেছি, শাহবাগ, কারণ বাজার, তেজগাঁও, তিব্বত। তো আমরা দেখেছি পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন, পাশাপাশি স্বেচ্ছাসেবী যে শিক্ষার্থীরা ছিলেন তাদেরকেও আমরা কিছু কিছু দেখেছি। আমরা এখন আছি রাজধানীর বিজয় সরণিতে। আমরা নিশ্চয়ই দেখাতে পারছি যে ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছে। এছাড়া এখানে মিলিটারি পুলিশ রয়েছে, নেভির ফোর্স রয়েছে, এয়ারফোর্সের ফোর্স রয়েছে, তারা দায়িত্ব পালন করছেন এবং আমরা কিছু কিছু শিক্ষার্থীও দেখেছি। গত কয়েকদিন ধরেই আসলে এই পুলিশের অনুপস্থিতির কারণে সড়কে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল, যদিও শিক্ষার্থীরা সেটি মোকাবেলা করেছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা কাজ করেছে। তারপরেও গতকালকে আসলে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কার্যদিবস ছিল এবং বিভিন্ন অফিস আদালত খুলেছে, স্কুল কলেজ খুলেছিল, যার কারণে সড়কের একটি তীব্র চাপ ছিল, যানজট ছিল। সেই জিনিসটা বোঝার পরে আসলে পুলিশ সদস্যদের যারা দায়িত্বশীল কর্মকর্তা বা যারা কর্মবিরতিতে ছিলেন তাদের সাথে কথা বলে আজ থেকে আনুষ্ঠানিকভাবে পুলিশ নামানোর কথা হয় এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। যদিও গতকালকে কিছু সংখ্যক সীমিত পরিসরে আমরা বিভিন্ন সড়কে পুলিশ সদস্যদের দেখেছিলাম, কিন্তু আজকে আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টেই পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি। আপনি জানেন যে আসলে ৫ তারিখের পর থেকেই পুলিশের থানা এবং তাদের উপরে এক ধরনের হামলা এবং মানুষের নেতিবাচক ধারণা তৈরি হয়। সেই ধারণা এবং বেশ কিছু দাবিতে পুলিশ সদস্যরা কর্মবিরতিতে ছিলেন এবং পরবর্তীতে তাদেরকে আশ্বস্ত করা হলে তারা কাজে ফিরেছে। পুলিশ সদস্যদের দাবির মধ্যে স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন, ওভারটাইম এর যে পেমেন্ট সেটি দেওয়া সহ ঝুঁকি ভাতা বৃদ্ধি ছাড়া বেশ কিছু তারা দাবি করেছিল। আমরা ইতোমধ্যে জানতে পেরেছি যে পুলিশের সম্পর্কে মানুষের যে নেতিবাচক ধারণা, সেই জায়গা থেকে ধারণা থেকে বের করার জন্য আসলে পুলিশের যে পোশাক এবং যে লোগো সেটি পরিবর্তনের একটি সিদ্ধান্ত হয়েছে। পুলিশও মনে করছে যে দীর্ঘদিন ধরে পুলিশকে যে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন লাঠিয়াল বাহিনী হিসাবে, সেই জায়গা থেকে আসলে তাদের সংস্কার করা দাবি এবং মানুষের যে পুলিশের যে পোশাকের প্রতি মানুষের যে একটি নেতিবাচক ধারণা, বিরূপ প্রতিক্রিয়া রয়েছে, সেই জায়গা থেকে আসলে তারা সংস্কার দাবি করেছে। এই ট্রাফিক পুলিশটা যে কয়েকদিন মাঠে ছিল না, আমরা বেশ কিছু ট্রাফিক পুলিশে যারা মাঠে বিভিন্ন সময় কাজ করে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে তারা কেন আসছেন না। তারা যেটি বলছিলেন যে এই আন্দোলনকে ঘিরে অসংখ্য শিক্ষার্থী মারা গেছে, অসংখ্য মানুষ মারা গেছে এবং সেই দায়টি আসলে পুলিশের ওপরে চাপানো হয়েছে। কাজেই তারা যখন মাঠে থাকবেন তাদের প্রতি মানুষের একটি খারাপ ধারণা এবং কটূক্তি যে মনোভাব থাকবে, সেই জায়গা থেকে তারা আসলে সংস্কার চায় এবং সব ধরনের তাদেরকে যে নানাভাবে ব্যবহার করা হয়েছে সেইটি যেন না হয়, সেই বিষয়টি নিশ্চিত হয়ে তারা আসলে মাঠে ফিরতে চায় এবং সেটি আশ্বস্ত করা হয়েছে বলে তারা মাঠে ফিরেছে। ট্রাফিক পুলিশ আবার তাদের নিয়মিত কর্মে ফিরেছেন। বিজয় সরণি থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল সাইদ। কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছে পুলিশ। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে জানাচ্ছেন সহকর্মী মোস্তাফিজ গনি।
রাজশাহী মহানগরীর যে 12টি থানা তার ভিতরে 10টিতেই কোনো না কোনোভাবে আক্রান্ত হয়েছে। কোনোটিতে ভাঙচুর হয়েছে, কোথাও লুটপাট হয়েছে, কোথাও বা অগ্নিসংযোগ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে 3টি থানা তা হচ্ছে কাশিয়াডাঙ্গা, বোয়ালিয়া এবং রাজপাড়া থানা। আমরা এখন বোয়ালিয়া থানাতে আছি। এই থানাগুলোতে যেটি হয়েছে একই সাথে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে আসার কথা হচ্ছে এরই মধ্যে লুটপাট হওয়া কিছু মালামাল উদ্ধার করা গেছে এবং সেগুলো হচ্ছে ছাত্র যারা শিক্ষার্থীরা আছেন তাদের এবং সেনাবাহিনীর সদস্যরা তাদের মাধ্যমে এগুলো উদ্ধার করে থানাগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে, জমা দেওয়া হচ্ছে। এবং আমরা গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সে পুলিশ বাহিনীর যে বৈঠক হয়েছে সেখানে তাদের 11 দফা দাবির বিষয়টি তুলে ধরা হয়েছিল। সেই দাবি পূরণের একটি আশ্বাস দেওয়ার ভিত্তিতে তারা কর্মবিরতি যে ছিল সেটি প্রত্যাহার করে নিয়েছে। ফলে সম্ভবত আজকে আমরা আশা করছি আজকে থানাগুলোতে পুলিশ সদস্যদের উপস্থিতি তুলনামূলক বেশি হবে। যদিও গতকাল থেকে আমরা দেখেছি সাদা পোশাকে হলেও পুলিশ সদস্যরা থানাতে আসা শুরু করেছেন। তবে পুলিশ সদস্যরা যেটি বারবার আমাদেরকে বলছেন, কম্পিউটার, প্রিন্টার সহ একটি থানা পরিচালনার জন্য যে সকল লজিস্টিকের দরকার পড়ে সেই লজিস্টিকগুলো ক্ষতিগ্রস্ত হয়। থানার যে সাধারণ কার্যক্রম সেই কার্যক্রমটি চালানো তাদের জন্য একটু হচ্ছে ব্যাহত হবে সেটি বিষয়। তারপরও তারা বারবার আমাদেরকে বলছেন কি সাধারণ ডায়েরি থেকে যে অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেটি তারা চালিয়ে নেবেন, চেষ্টা করবেন চালিয়ে নেওয়ার জন্য। এর বাইরে হচ্ছে পুলিশের যে নিয়মিত টহল থাকে সেই টহলের বিষয়টির ক্ষেত্রে একটু ঝামেলা হবে, কারণ বেশ কিছু থানায় আমরা দেখেছি যে টহল গাড়িগুলো আছে সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। ফলে এই টহল দেওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা পড়বেন। তবে তারা বলছেন বাকি যে থানাগুলো আছে সেগুলোতে তারা টহল কার্যক্রমটা নিয়মিতভাবে শুরু করতে পারবেন খুব শিগগিরই। এর বাইরে সেনাবাহিনীর সদস্যদেরকে এবং আনসার বাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি প্রতিটি থানাতে এখনও তারা নিরাপত্তার দায়িত্বে কাজ করে যাচ্ছেন এবং তারা বারবার বলছেন কি তারা যে দায়িত্ব নেওয়ার পর থেকে নতুনভাবে কোনোভাবে আর হামলা বা আক্রান্তের ঘটনা ঘটেনি। সার্বিকভাবে বলা যায় থানার পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। আজ থেকে মাঠে থাকবে পুলিশ সদস্যরা। এ বিষয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, এই কয়দিন সীমিত পরিসরে দাপ্তরিক কাজ করলেও টহলে পুলিশকে দেখা যায়নি, তো আজকে থেকে তো তারা মাঠে নামছেন। আপনি তাদের কর্মতৎপরতা কেমন দেখছেন এবং সাধারণ জনগণ তাদের আসলে কিভাবে নিচ্ছেন পুলিশের এই উপস্থিতি? আসলে গত কয়েকদিন দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে কিন্তু আমরা দেখেছি যে সিরাজগঞ্জের কোনো থানাতেই পুলিশ কিন্তু থানাতেও ছিল না, মাঠেও ছিল না। গত পরশু দিন থেকে কিন্তু সিরাজগঞ্জে সীমিত আকারে যে পুলিশিং কার্যক্রম সেই কার্যক্রম শুরু হয়েছে এবং কালকে কিন্তু তারা সেবা দান করেছে। আমরা খোঁজ নিয়েছি বিভিন্ন থানায় কিন্তু সাধারণ ডায়েরির যে কাজ সেই কাজটি হয়েছে এবং রাত্রিতে আমরা দেখেছিলাম যে সদর থানার যিনি ওসি আছেন তিনি একটি গাড়ি নিয়ে সেনাবাহিনীর সাথে টহল দিয়েছেন। তবে আজকে আমি এখন সিরাজগঞ্জ সদর থানায় অবস্থান করছি। এখন পর্যন্ত কিন্তু আমরা থানায় যে পুলিশের উপস্থিতি সেই পুলিশের উপস্থিতি তেমন লক্ষ্য করিনি। গাড়িগুলো থানাতে রাখা আছে এবং আমরা কথা বলে দেখি যে পুলিশের যে 11 দফা দাবি ছিল সেই দাবির কারণে তাদের যে কর্মবিরতি ছিল সেই কর্মবিরতি তারা রাতে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু আজকে কখন টহল দিবে বা নামবে কিনা মাঠে পুলিশ সাধারণ জনগণের জন্য সেটা কিন্তু আমরা এখনো পুলিশের সাথে কথা বলতে পারিনি বা তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি। তবে এই পুলিশ না থাকার কারণে কিন্তু আমরা দেখছি যে সিরাজগঞ্জের বিভিন্ন জেলায়, ইউনিয়নের উপজেলায়, পাড়া মহল্লাগুলোতে মানুষ রাত জেগে তাদের বাড়িঘর পাহারা দিচ্ছে এবং পাশাপাশি দোকানপাট কিন্তু আসলে এখনো সেভাবে খোলেনি। যদি আজকে থেকে পুলিশ নামে তাহলে কিন্তু আসলে শহরের নিরাপত্তা নিশ্চিত হলে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলবে। তবে এখন পর্যন্ত পুলিশ টহল দিবে কিনা সে বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী। বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে চাকরিতে অনিচ্ছুক বলে ধরে নেবে সরকার। প্রথম দিনেই রোববার সচিবালয়ে এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় চাঁদাবাজদের পা ভেঙে দিতে সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানান। এর আগে পুলিশকে রাজনৈতিক কারণে ব্যবহারের বিচার করা হবে বলেও জানান উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় সারা দেশেই আক্রান্ত হয় থানা। নিহত হয়েছেন পুলিশ সদস্যরা, আহত হন হাজারের বেশি। কেবল পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসা নেন 507 জন। রোববার দুপুরে হাসপাতালটিতে আহতদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় এত হতাহতের জন্য মিডিয়ার ভূমিকাকেও দায়ী করেন তিনি। সঠিক সাংবাদিকতা না করলে চ্যানেল বন্ধের হুঁশিয়ারিও দেন। মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন, আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না।
উপদেষ্টা বলেন, হত্যাযজ্ঞের দেশি ও আন্তর্জাতিক তদন্ত হবে, নির্দেশদাতা কাউকেই ছাড় দেয়া হবে না। পুলিশকে ব্যবহার করেছে কি, তাদেরকে ধরেন। এন্ড আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। পরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৃহস্পতিবারের মধ্যে যেসব পুলিশ সদস্য কাজে ফিরবে না তারা চাকরি করবে না বলে ধরে নেওয়া হবে। এ সময় চাঁদাবাজদের পা ভেঙে দিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন, তাহলে আমি আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি, র্যাবের ডিজির সাথে আলাপ করেছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি। আপনারা যদি বৃহস্পতিবার না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। ডিএমপির 50 থানার মধ্যে 45টির কাজ শুরুর কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। পুলিশ কম থাকায় থানায় থানায় সহযোগিতা করছেন আনসার ও সেনাবাহিনীর সদস্যরা। সড়কে নেই ট্রাফিক পুলিশও। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকাল 7:15 সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশের 25তম প্রধান বিচারপতি। এর আগে সকাল 7টায় তিনি সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। এ সময় তার সাথে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারকরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে শনিবার দুপুরে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ওই দিন রাতেই নিয়োগ দেওয়া হয় সৈয়দ রেফাত আহমেদকে। রোববার দুপুর বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সুপ্রিম কোর্টের বিচার কাজ শুরু হচ্ছে আজ। এ লক্ষ্যে হাইকোর্টের 8টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতির নির্দেশনা দেওয়ার নোটিশ প্রকাশ করা হয়। প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, 12ই আগস্ট সোমবার সকাল 10:30 থেকে হাইকোর্ট বিভাগের বিচার কার্য সীমিত আকারে পরিচালনার জন্য নিম্নে উল্লিখিত বেঞ্চসমূহ গঠন করা হলো। এই বেঞ্চগুলোর মধ্যে 5টি দ্বৈত বেঞ্চ এবং 3টি একক বেঞ্চ রয়েছে। দায়িত্ব নেয়ার পর আজ সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে রোববার শপথ শেষে সুপ্রিম কোর্ট চেম্বারে বসেন তিনি। এদিকে অ্যাটর্নি জেনারেল জানান, ছাত্র জনতার বিজয়কে সফল করতে আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগেও সংস্কার করতে হবে। বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ শেষে রোববার দুপুরে সুপ্রিম কোর্টে ফেরেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে প্রধান বিচারপতির চেম্বারে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও কর্মকর্তারা। আইনজীবীরা জানান, এখন আপিল বিভাগের পদত্যাগ করা 5 বিচারপতির স্থলে নতুন বিচারপতি নিয়োগ ও দ্রুত সুপ্রিম কোর্টে বিচার কাজ শুরু করা জরুরি। স্বাস্থ্যের জন্য কোনোদিন হসপিটাল বন্ধ থাকে না, জরুরি বিভাগ খোলা থাকে। সেরকম দেশের সর্বোচ্চ আদালত, সাংবিধানিক আদালত থেকে শুরু করে নিম্ন আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট পর্যন্ত খোলা থাকতে হয়। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধান বিচারপতি শ্রদ্ধেয় জনাব সৈয়দ রেফাত আহমেদ সাহেব নিশ্চয়ই এটা উপলব্ধি করছেন এবং খুব শীঘ্রই কোর্ট চালু হবে বলে আমরা আস্থা রাখি। নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগেও সংস্কার প্রয়োজন। প্রধান বিচারপতির হাত ধরে দ্রুত মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে বলেও আশা তার। এই পুনর্জন্মকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক, ওনারা এই সংবিধানকে সমুন্নত রাখবেন, রক্ষা করবেন, এই শপথ নেন। সুতরাং ওখানে ওনাদেরকে মানসিকভাবে কনসায়েন্স ডেভেলপ করতে হবে ওনাদের। বিচার বিভাগের সব জায়গা থেকে সিন্ডিকেট ভাঙার প্রত্যয় জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুদকের দায়ের করা অর্থ আত্মসাতের মামলা থেকে খালাস পেয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জন। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালতে খালাসের আদেশ দেন।
খালাস পাওয়ার অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। জানা গেছে, এদিন দুর্নীতি দমন কমিশনের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর আসামিদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে মামলার দায় থেকে খালাস দেওয়ার আবেদন করেন। এরপরই আদালত তাদের খালাসের আদেশ দেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের 30শে মে মামলাটি দায়ের করে দুদক। রাজনৈতিক সংস্কার না করলে গণ অভ্যুত্থানের সুফল পাবে না জনগণ, এমন দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে একসাথে হয়ে একটা চুক্তি বা সনদ করার আহ্বান জানায় সংগঠনটি। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে একথা বলেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, অরাজকতা, অনিয়ম, গুম, খুন, বিচারহীনতার পুনরাবৃত্তি আর যেন না হয়, আর যেন আর্থিক ও সামাজিক অপরাধ না ঘটে, তা নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সব অনিয়মের বিচারের দাবিও জানিয়েছে সুজন। সহিংসতা বন্ধে সব দলকেই দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সুদূর প্রসারী সংস্কার করতে হবে, গুরুত্বপূর্ণ যে আমূল সংস্কারের উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটা রাজনৈতিক সমঝোতা, যে পলিটিক্যাল সেটেলমেন্ট করতে পারে, যে এইসব ক্ষেত্রে পরিবর্তন দরকার। শুরু হচ্ছে ট্রেন চলাচল। আজ থেকে চলবে মালবাহী ট্রেন, আর 13ই আগস্ট থেকে চলবে মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন। রোববার বিকেলে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান বিষয়টি জানিয়েছেন। আর 27 দিন বন্ধ থাকার পর 15ই আগস্ট থেকে সারা দেশে চলবে আন্তনগর ট্রেন, আর টিকিট বিক্রি হবে আজ বিকেল 5টা থেকে। তবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন আপাতত বন্ধ থাকবে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের জেরে গত 18 জুলাই থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সরকারের কারফিউ জারির পর 19 জুলাই থেকে পুরোপুরি বন্ধ হয় ট্রেন চলাচল। এর মধ্যে গত 1 থেকে 3 আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলে। সাত দিনের মধ্যে চালু হবে মেট্রো রেল। তার আগে পরীক্ষা নিরীক্ষা করবে কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠক হয়। সেখানে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব ABM আমিনুল্লাহ নুরি মেট্রো রেলের চালুর বিষয়টি তুললে এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, নিরাপত্তা সংক্রান্ত কিছু প্রক্রিয়া শেষ করে মেট্রো রেল চলাচল শুরু হবে। সব ঠিক থাকলে 7 দিনের আগেও চালু হতে পারে। তিনি আরও জানান, আপাতত মেট্রো রেলের মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন সচল হচ্ছে না, তবে অন্য সব স্টেশন চালু থাকবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 23 দিন পর টোল আদায় শুরু হয়েছে। রোববার বেলা 3টা থেকে টোল দিয়ে যান চলাচল করছে। তবে আপাতত বনানী, মহাখালী ও FDC সংলগ্ন র্যাম্প বন্ধ থাকবে। 18 জুলাই বনানী ও পরদিন মহাখালীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আগুন দেয় দুর্বৃত্তরা। তখন এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর টোল ছাড়াই এক্সপ্রেসওয়ে ব্যবহার করে জনগণ। এর 6 দিন পর শুরু হলো টোল আদায়। বিমানবন্দর থেকে শুরু হয়ে একে একে খুলে দেওয়া হয় টোল প্লাজাগুলো। চালু হওয়াতে যানজট থেকে আমরা অনেকটা ইয়ে করতে পারতেছি আর কি, আরাম তাড়াতাড়ি যেতে পারতেছি। বন্ধ থাকার সময় অনেক ধরনের গাড়ি উঠছিল যেগুলো আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার কথা নয়, বাট এখন উঠে আমরা ভ্যাট দিতে পারছি, মানে টোল দিতে পারছি। এটা ভালো লাগছে, কারণ এটা তো আসলে দেশের সম্পদ। এই রুগী টুগি এবং মানুষ টানুষ যে জাম, প্রচুর জাম ঢাকা শহরে, ঠিক আছে, এলিভেটেডে চালু হওয়াতে অনেক ভালো হয়েছে। তবে বনানী ও মহাখালীর 2টি র্যাম্প পুড়ে যাওয়ায় সেগুলো বন্ধ রয়েছে। FDC গেটের র্যাম্পটিও খোলা হয়নি। পরে আমরা হয়তো ম্যানুয়ালি চালাবো, ওটা তো আর সিস্টেম তো পুরো কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। টোল বুথগুলো তো দেখছি কিছু নাই, বিল্ডিং ভেঙে গেছে, ভিতরে মনিটর বসানোর মতো তো কিছু নাই। এখন এটাকে তো রিপেয়ার করতে সময় লাগছে। তো আমরা এখন চিন্তা করছি সাময়িকভাবে কিছু কাজ করে ম্যানুয়ালি চালানোর চেষ্টা করবো, এই আর কি। গত বছরের সেপ্টেম্বরে চালু হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দিনে 50,000-এর বেশি যানবাহন চলাচল করে, আর টোল আদায় হয় 40 থেকে 45 লাখ টাকা।
আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সমঝোতা হয়নি। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হন তৌহিদ হোসেন। স্বার্থ রক্ষা করতে গিয়ে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখাটাই আমাদের নীতি এবং সেটাই লাভজনক এবং ফলপ্রসূ হয়। একের পর এক কঠিন প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর নিয়ে যুক্তরাষ্ট্রকে কোনো প্রতিশ্রুতি দেয়নি এই সরকার। আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করিনি। আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে। খুবই আনলাইকলি। এই সরকারকে এভাবে যদি কেউ চিত্রিত করতে যায় যে কোনো এক দিকের, এটার কোনো মানে নেই। আমরা যেমন ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবো, চীনের সাথেও ভালো রাখবো, এটা আমরা করে আসছি, ব্যালেন্সটা মেনটেন করে আসছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক চাই। বাংলাদেশ ভারত সম্পর্কে আস্থা ফেরানোরও আশা উপদেষ্টার। বিচারের মুখোমুখি করতে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা সেই প্রশ্নেরও উত্তর দেন তিনি। শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা তো আমার বিষয় না, সেটা আপনার তাকে জিজ্ঞেস করবেন। এটা যদি আমাকে আইন মন্ত্রণালয় কখনো বলে, এটা আমার বিষয় না। আইন মন্ত্রণালয় যদি বলে যে তাকে ফিরে আনার জন্য চিঠি দেন, আমি দেবো। ফরেন সেক্রেটারি তখন একটা চিঠি পাঠিয়ে দেবেন। উপদেষ্টা আরও জানান, আরব আমিরাতে মিছিল করে জেলে যাওয়া বাংলাদেশি শ্রমিকদের মুক্ত করতে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টা আমরা গভীরভাবে দেখছি, যেন তারা কিছুতেই সাফার না করেন সেটা চেষ্টা করা হচ্ছে। আমি আশা করছি যে আজকে কালকের মধ্যেই চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, যাতে করে তারা এই সহায়তাটা পেতে পারেন। অন্ততপক্ষে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় কোনো ধরনের কোনো শাস্তি ছাড়া। মানবাধিকার নিয়ে বহির্বিশ্বের উদ্বেগ দূর করতেও কাজ করা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। পরস্পরকে মেনে নেওয়ার একটা পরিবেশ আসুক। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিত্যপণ্যের বাজার দর নিয়ন্ত্রণ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এবং সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন শিক্ষার্থীরা। এছাড়া মাইকিং, গ্রাফটিং, প্লেকার্ড লিখে নানা বিষয়ে সাধারণকে সচেতন করার আহ্বান জানাচ্ছেন তারা। রোববার সকাল থেকে রাত পর্যন্ত তাদের সহায়তায় পাশে থেকে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের সাথে আলোচনা করে শিক্ষার্থীরা। আহ্বান জানান দাম সাধারণের নাগালের মধ্যে রাখতে। কুমিল্লা নিউ মার্কেট এলাকার বাজারে গিয়ে ভোগ্য পণ্যের দাম সহনীয় রাখার অনুরোধ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আইনি ব্যবস্থা নিতে না পারায় ভোক্তা অধিকারের কর্মকর্তাদের সাথে রাখেন তারা। আমরা তো নিয়মিত কাজগুলি করি, যেহেতু তারাও কাজগুলি করছে, আমরা চাই যে আমরা সম্মিলিতভাবে কাজগুলি করি। এখানে দুইটা বিষয় তৈরি হবে, সেটি হচ্ছে একটা হচ্ছে মানুষের কাছে একটা ইতিবাচক পরিবর্তনের দিকে মানুষ যাবে। শরীয়তপুর শহরের 11টি বেকারিতে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা দেখতে পায় শিক্ষার্থীরা। এ সময় মালিক কর্মচারীকে সতর্ক করার পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের আহ্বান জানান তারা। আমরা চাই এই বেকারিগুলো থেকে সুস্থ এবং সুন্দর পরিবেশে যে খাদ্যগুলো তৈরি হোক এবং তা প্রক্রিয়াজাতকরণ হোক। তারা কেউ হ্যান্ড গ্লাভস, তারপর মাস্ক কিছু ইউজ করছে না। আমরা সেক্ষেত্রে তাদের নির্দেশনা দিয়েছি। শুধু নিত্যপণ্যের বাজার বা খাবারের দোকানই নয়, পাবনার রাস্তাঘাট বাজারের আবর্জনা পরিষ্কারের নামে শিক্ষার্থীরা। এছাড়া রাস্তায় শৃঙ্খলা রাখতে শিক্ষার্থীদের কর্মচেষ্টা ছিল লক্ষণীয়। আমাদের যত অভিভাবক আছে, শিক্ষক মণ্ডলী এবং সবাইকে এগিয়ে আসতে হবে, দেশকে পরিষ্কার রাখতে হবে, দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। নোয়াখালীতে সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি দেয়াল পরিষ্কার পরিচ্ছন্ন করে দৃষ্টিনন্দন আলপনাও আঁকেন তারা। একই ধরনের কাজে নেমেছে বরিশাল, টাঙ্গাইল, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, ঝালকাঠি, বাগেরহাট সহ বিভিন্ন জেলাতেও। আমরা যে স্বাধীনতাটা লাভ করেছি 24-এ, সেই 24-এর স্বাধীনতার স্মৃতি হিসেবে আমরা এই গ্রাফিতি ধরে রাখব। শিক্ষার্থীদের এসব সামাজিক উদ্যোগের প্রশংসা করেছেন সাধারণ মানুষ। তাদের খাদ্য পানি সহ নানা সহযোগিতা করছে বিভিন্ন সংগঠন। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্ভয়ে চট্টগ্রাম পুলিশকে কাজে যোগদানের আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রোববার রাতে নগরীর পাহাড়তলী থানা পরিদর্শন শেষে এই কথা বলেন তারা। চট্টগ্রাম জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে সাথে নিয়ে পুলিশ সদস্যদের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা জানান প্রয়োজনে পুলিশ সদস্যদের ছাত্র জনতা সহযোগিতা করবে।
শিক্ষার্থীদের সাথে নিয়ে মঙ্গলবার সকাল থেকেই নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ শুরু করা হবে বলে জানায় পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। এর আগে ছাত্র আন্দোলনে নিহত ফয়সাল আহমেদ শান্তর বাসায় যায় সমন্বয়করা। আর যদি আপনারা এই কোনো ধরনের সহিংসতা করার চেষ্টা করেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সারা বাংলাদেশের ছাত্র সমাজ এর দাঁত ভাঙা জবাব দেব। এবং যারা এই সহিংসতা করেছে তাদেরকে আমরা অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেব ইনশাআল্লাহ। ওরা কথা বলেছে, আমাদের পুলিশদের সবাইকে আশ্বস্ত করেছে তারা, আমরা এবং তারা পুলিশ এবং ছাত্র জনতা একসঙ্গে মিলে আবার ঠিক আগের মতো এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কারা ইন্টারনেট বন্ধ করেছিল 24 ঘন্টার মধ্যে জানতে চান তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মুশফিকুর রহমানকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। রোববার নাহিদ ইসলাম বলেন, ইন্টারনেট বন্ধ করা মানবাধিকার লঙ্ঘনের শামিল। কার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয় তা বের করার নির্দেশ দিয়েছেন। মন্ত্রণালয় ও বিটিআরসির কোনো কর্মকর্তা সহযোগিতা করেছেন কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। ছাত্র আন্দোলনের সময় 17 জুলাই মোবাইল ইন্টারনেট ও 18 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় শেখ হাসিনা সরকার। 5 দিনের মাথায় 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট ও 10 দিন পর মোবাইল ইন্টারনেট চালু হয়। এরপর 4 আগস্ট আবারও সরকারের নির্দেশে মোবাইল অপারেটররা দেশ জুড়ে 4G নেটওয়ার্ক সেবা বন্ধ করে দেয়। নিরাপত্তা নিশ্চিত করতে সংখ্যালঘুদের জন্য বিশেষ আইন করার দাবি জানিয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ। রোববার বিকেলে রাজধানীর শাহবাগে মানববন্ধন থেকে এ দাবি জানান নেতারা। তাদের অভিযোগ, সাম্প্রতিক আন্দোলনে বিজয়ের পর সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে, অনেকের বাড়িতে লুটপাট চালানো হয়েছে। নেতারা বলেন, যতই নির্যাতন করা হোক বাংলাদেশ ছেড়ে যাবেন না। এ সময় একটি মিছিল শাহবাগ থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। অনেক অভিযোগ বিভিন্নভাবে আমাদের কাছে এসেছে, আমরা দেখেছি তার ভয়াবহতা কি। আমরা আক্রান্ত, আমাদের মা বোনদের রক্ষা করুন, আমাদের জায়গা জমি রক্ষা করুন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করুন। জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি নিয়ে পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছে সাংবাদিকদের দুই গ্রুপ। রোববার দুপুরে সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্তের সদস্যপদ বাতিল ও ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠায় বিএনপিপন্থী গ্রুপ। এতে বলা হয়, গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সিনিয়র সহসভাপতি হাসান হাফিজকে সভাপতি এবং যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানায় তারা। পরে আওয়ামী লীগপন্থী ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেস ক্লাব বিভিন্ন রাজনৈতিক আদর্শের সাংবাদিকদের সংগঠন। বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে জাতীয় প্রেস ক্লাব জবরদখলের যে কোনো কর্মকাণ্ড গঠনতন্ত্র বিরোধী ও অবৈধ। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না বলেও এতে জানানো হয়। শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের 3 নেতাকে প্রাথমিক সদস্য পদ সহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা সুনির্দিষ্ট অভিযোগে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেল, গাজীপুর মহানগর শাখার গাছা থানা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, সাতক্ষীরা জেলা শাখার তালা উপজেলার কুমিরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম রেজাকে সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের বিতর্কিত কর্মকাণ্ডের কোনো দায় দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে। সাম্প্রতিক পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক বেসরকারি ডিপোগুলোতে রপ্তানি ও আমদানি পণ্যের কন্টেইনারের জট বেড়েছে। রপ্তানি কন্টেইনারের ক্ষেত্রে 45 ভাগ এবং আমদানি কন্টেইনারের ক্ষেত্রে প্রায় 27 ভাগ বেশি কন্টেইনার নিয়ে সংকটে পড়েছে ডিপোগুলো। এ পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বন্দর ব্যবহারকারী ও ডিপো মালিকদের। তবে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে পরিচালিত 19টি বেসরকারি কন্টেইনার ডিপো বা অবডকগুলোতে স্বাভাবিক সময়ে রপ্তানির কন্টেইনার থাকে 7 থেকে 8,000 আর আমদানির কন্টেইনার থাকে 7,000-এর মতো। রোববার ডিপোগুলোতে রপ্তানির কন্টেইনার ছিল 13,515 এবং আমদানি কন্টেইনার ছিল 8,888টি। এর বাইরে খালি কন্টেইনার রয়েছে আরও প্রায় 44,000। বন্দর ব্যবহারকারীরা বলছেন, নিরাপত্তা ও পরিবহন জটিলতায় ডিপোগুলো থেকে জেটিতে কন্টেইনার স্থানান্তর হচ্ছে ধীরে, যার নেতিবাচক প্রভাব পড়েছে আমদানি রপ্তানি খাতে। ডকডকের সাথে বন্দরের যদি এই কাজগুলি যদি স্মুথলি না হয়, যদি আমরা আগের মতো অবস্থায় ফিরে যেতে না পারি, তাহলে পরে আমাদের যে এখন ব্যাকলগটা আছে এটা আমরা ক্লিয়ার করতে পারবো না। পরিস্থিতি সামাল দিতে কন্টেইনারবাহী জাহাজের সংখ্যা বাড়ানো সহ নানা পরামর্শ ডিপো মালিকদের। রপ্তানি পণ্যবাহী কন্টেনারের জটটা কমাতে হবে চট্টগ্রাম বন্দরে, এবং আমরা মনে করি যে সকল ধরনের আমদানি পণ্য যদি অফডকগুলোতে ডেলিভারির অনুমতি দেয়া হয় সাময়িকভাবে বা 1 মাসের জন্যে, তাহলে এই জটটা হয়তো খুব আশু সমাধান হয়ে যাবে। তবে পরিস্থিতি এখনও সামাল দেওয়ার মতো অবস্থাতে আছে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। ট্রেডের যেখানে উন্নতি হচ্ছে, বিজনেস কমিউনিটির যেখানে উন্নতি হচ্ছে, সেখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সবসময়ই আমরা বিজনেস ফ্রেন্ডলি এবং বিজনেস কমিউনিটির সুবিধার জন্য যা যা করণীয় চিটং পোর্ট সব ধরনের সহযোগিতা করে থাকে। বেসরকারি অবডক বা ডিপোগুলোতে সম্মিলিতভাবে 85,000 কন্টেইনার রাখার সুযোগ রয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজশাহীর শহীদ AHM কামরুজ্জামান উদ্যানে চুরি ঠেকাতে পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা। তাদের তৎপরতায় রক্ষা পেয়েছে উদ্যানের 120টি হরিণ। তবে এর আগেই চুরি হয়ে গেছে টিয়া, ঘুঘু সহ 95 ভাগের বেশি পাখি। দৃষ্টি আরো আকর্ষণ করতে চাই, স্বেচ্ছাসেবকের দায়িত্ব নিয়ে শহীদ কামরুজ্জামান উদ্যান পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা। 20 থেকে 25 জন শিক্ষার্থী পালা করে নজর রাখছেন দিনরাত। 5 আগস্টের পরবর্তী ঘটনা প্রবাহে রাতভর ও পরদিন বিকেল পর্যন্ত উদ্যানটিতে চলে ভাঙচুর, লুটপাট। শিক্ষার্থীরা দায়িত্ব নেওয়ার পর রক্ষা পেয়েছে প্রায় 120টি হরিণ সহ বেশ কিছু প্রাণী। সবই শেষ হয়ে গেছে। তার মধ্যে কবুতর ছিল আপনার 120 পিস মতো, এখন বর্তমান 4 পিস আছে। রাজহাঁস ছিল 8টে, ওটা নিয়ে গেছে। উদ্যানের দায়িত্ব নেওয়া শিক্ষার্থীদের খাবার, বাঁশি, টর্চলাইট সহ বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা করছেন স্থানীয়রা। এখন আমরা গেটে ওভাবে পাহারা দিচ্ছি যেন গেট থেকে কেউ না ঢুকতে পারে। আমাদের টিম পিছনের গেটগুলোতেও থাকতেছে। এখানে আমাদের 125টা প্লাস হরিণ আছে, তারপরে আমাদের ঘড়িয়াল আছে। তাদের খাবারের দায়িত্ব থেকে সবকিছু আমরা স্টুডেন্ট প্লাস চিড়িয়াখানা কর্তৃপক্ষ সবাই একসাথে সমন্বয় করতেছি। প্রতিদিন প্রায় 20 জন 15 জন মতো এভাবে কাজ করি, টহল চলে আমাদের মাঝে মধ্যে। উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, লেক থেকে প্রায় 20 থেকে 25 মণ মাছ, 117টি কবুতর, 8টি রাজহাঁস, 7টি তিতির সহ বিভিন্ন ধরনের পাখি চুরি হয়ে গেছে। ভেঙে ফেলা হয়েছে 2টি গেট, টিকিট কাউন্টার, অফিসের আসবাবপত্র। পুড়িয়ে ফেলা হয়েছে টিকিটের কপি সহ গুরুত্বপূর্ণ নথি। এখনো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাও এখনো নগর ভবনে ঢুকতে পারেনি। তারা নগর ভবনে হয়তো বসলে তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা কবে খুলতে পারবো সে বিষয়ে সিদ্ধান্ত হবে। দীর্ঘ সংস্কারের পর গত বছরের 21 সেপ্টেম্বর উদ্যানটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। 1996 সাল থেকে উদ্যানটি রাজশাহী সিটি কর্পোরেশনের অধীনে পরিচালিত হয়ে আসছে। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আর এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।